হুম চলুন আজকে একটু অন্যভাবে চিন্তা করি। ধরুন একজন লিড আর্কিটেক্ট বা প্রধান স্থপতি, যিনি একই সাথে সমুদ্রের বুকে একটা আস্ত মেগাসিটি বানাচ্ছেন, আবার বিলাসবহুল উড়ন্ত যানের ডিজাইনও করছেন। হ্যাঁ, আর সাথে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির সামরিক অস্ত্র নিখুঁতভাবে তৈরি করছেন। একদম ঠিক। মানে এই প্রোফাইলটা শুনলে তো প্রথমেই মনে হবে আমরা বোধহয় সিলিকন ভ্যালির বিশাল কোনো টেক জায়ান্ট, ধরুন ইলন মাস্কের মতো কোনো দূরদর্শী প্রযুক্তিবিদের কথা বলছি, তাই না? সাধারণ দৃষ্টিতে সেটাই মনে হওয়ার কথা। কিন্তু যদি বলি হাজার হাজার বছর আগে হিন্দু পুরাণে ঠিক এরকমই একজন, মানে চূড়ান্ত লেভেলের চিফ টেকনোলজি অফিসার বা মহাজাগতিক স্থপতির কথা বলা হয়েছিল। আমাদের আজকের সোর্স মেটেরিয়াল বিশ্লেষণের লক্ষ্য ঠিক এটাই। দারুণ একটা টপিক। আমাদের কাছে থাকা বিশ্বকর্মা ডিভাইন আর্কিটেক্ট অ্যান্ড সেলেস্টিয়াল ইঞ্জিনিয়ার অফ হিন্দু মিথোলজি নামের প্রবন্ধটার একেবারে গভীরে যাব আজ। আমরা খোঁজার চেষ্টা করব এই প্রাচীন ঐশ্বরিক স্থপতির কাজের দর্শন কিভাবে আজকের আধুনিক ইঞ্জিনিয়ারিং, টেকসই নগর পরিকল্পনা বা ধরুন শিল্প কারখানার পেশাদারিত্বের সাথে মিলে যায়। আসলে এই প্রবন্ধটি বিশ্লেষণ করতে গিয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাবায় তা হল আমরা প্রায়শই পুরাণ বা মিথোলজিকে স্রেফ কিছু রূপকথার গল্প বলে উড়িয়ে দিই। হ্যাঁ ঠিক, ফ্যান্টাসি ভেবে থাকি। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় এগুলো আসলে সেকালের মানুষের প্রযুক্তিগত আকাঙ্ক্ষা এবং বাস্তব জ্ঞানেরই একটা সংকলন। মানে বিশ্বকর্মার এই কনসেপ্ট কেবল দেবতাদের জন্য প্রাসাদ বানানোর কোনো গালগল্প নয়। আচ্ছা, তাহলে মূল বিষয়টা কি? এটি মূলত মানুষের সৃজনশীলতা, স্কিল্ড লেবার মানে দক্ষ শ্রম এবং বিজ্ঞানের সাথে শিল্পের যে নিবিড় মেলবন্ধন তার একটি অত্যন্ত শক্তিশালী রূপক। প্রাচীন গ্রন্থগুলো যখন মহাবিশ্বের কাঠামো নির্মাণ থেকে শুরু করে নিখুঁত পরিমাপের কথা বলে তখন তারা আসলে উদ্ভাবন এবং প্রফেশনাল এথিক্সের কথাই বলছে। ও আচ্ছা। আর অবাক করার বিষয় হলো এই নীতিগুলো আজকের ২১ শতকের কর্পোরেট বা ম্যানুফ্যাকচারিং জগতেও সমানভাবে কার্যকর। একদমই তাই। এই প্রাসঙ্গিকতাটা বোঝার জন্য প্রথমেই একটু প্রাচীন গ্রন্থগুলোর বর্ণনার দিকে তাকানো দরকার। প্রবন্ধটিতে বলা হচ্ছে ঋগ্বেদের মতো প্রাচীন গ্রন্থে বিশ্বকর্মাকে সর্বদর্শী বলা হয়েছে। অল সিং। হ্যাঁ, বলা হয়েছে তার অসংখ্য চোখ, অসংখ্য মুখ এবং অসংখ্য হাত রয়েছে। সত্যি বলতে প্রথমবার পড়লে এটাকে রীতিমতো একটি ভীতিকর দানবীয় রূপ মনে হতে পারে। হা, তা মনে হওয়াটা অস্বাভাবিক নয়। মানে আধুনিক ইঞ্জিনিয়ারিং বা বস্তুনিষ্ঠ বিজ্ঞানের সাথে এরকম একটি বহু হাত পা বিশিষ্ট দেবতার মূর্তির আসলে কি সম্পর্ক থাকতে পারে? হুম এটাকে আক্ষরিক অর্থে নিলে চলবে না। আমাদের এই রূপকটি ডিকোড করতে হবে। একজন আধুনিক লিড আর্কিটেক্ট বা চিফ ইঞ্জিনিয়ার যখন কোনো বিশাল প্রজেক্ট পরিচালনা করেন তখন তাকে কি করতে হয়? তাকে তো অনেক দিক সামলাতে হয়। ঠিক, তাকে একই সাথে আর্কিটেকচারাল ডিজাইন, মেটেরিয়াল সোর্সিং, ওয়ার্কফ্লো এবং সেফটি রেগুলেশন সব কিছু নজরদারিতে রাখতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। বিশ্বকর্মার এই অসংখ্য চোখ এবং হাত মূলত একটি প্রজেক্টকে সব দিক থেকে অর্থাৎ 360 ডিগ্রিতে পর্যবেক্ষণ করার একটা রূপক। একসঙ্গে অনেকগুলো জটিল কাজ বা মাল্টিটাস্কিং করার যে জ্ঞানীয় ক্ষমতা এটা তারই প্রতীক। তার মানে আধুনিক যুগে আমরা যাকে 3D মডেলিং বলি, যেখানে চারপাশের বিপুল পরিমাণ ডেটা একসঙ্গে প্রসেস করতে হয়, এটি সেই ধারণারই প্রাচীন উপস্থাপন। একদম, ডেটা প্রসেসিং এবং চারপাশ গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতার কথাই এখানে বলা হচ্ছে। দারুণ তো। সোর্সে ওনার মূর্তিতত্ত্ব নিয়ে আরও কিছু আকর্ষণীয় তথ্য আছে। ওনাকে সাধারণত সাদা দাড়ি এবং মুকুট পরা একজন বয়স্ক জ্ঞানী দেবতা হিসেবে কল্পনা করা হয়। প্রজ্ঞার প্রতীক হিসেবে। কিন্তু তার চার হাতে থাকা বস্তুগুলো আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে। মানে তার হাতে থাকে একটি মাপকাঠি, একটি বই, একটি ফাঁস বা দড়ি এবং নির্মাণের বিভিন্ন যন্ত্রপাতি। হ্যাঁ। এই নির্দিষ্ট বস্তুগুলোই কেন বেছে নেওয়া হলো? মানে অস্ত্র বা অন্য কিছু তো থাকতে পারত। কারণ এই চারটি বস্তু একটি সফল নির্মাণের সবচেয়ে মৌলিক ধাপগুলোকে নির্দেশ করে। ধরুন বইটির কথা। এই বইটি হল থিওরিটিক্যাল ফিজিক্স, ম্যাথমেটিক্স বা তাত্ত্বিক জ্ঞানের প্রতীক। আচ্ছা, আর মাপকাঠি? মাপকাঠি হল সেই জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়ার টুল বা ফলিত বিজ্ঞান। প্রাচীন যুগে একটি বিশাল সাম্রাজ্য জুড়ে যখন বড় বড় মন্দির বা ইমারত তৈরি হতো তখন যদি কোনো নির্দিষ্ট এবং স্ট্যান্ডার্ডাইজড মেজারমেন্ট না থাকত তবে কোনো নির্মাণই সফল হতো না।
ও, বুঝতে পেরেছি। মানে চোখের আন্দাজে তো আর একটা গগনচুম্বী ভবন বানানো যায় না। একদম ঠিক। এই মাপকাঠিটি মূলত প্রিসিশন বা নিখুঁত পরিমাপের গুরুত্ব বোঝায়। আর হাতের ওই দড়ি বা ফাঁসের বিষয়টা হলো কাঠামোগত শৃঙ্খলা। শৃঙ্খলা মানে কিভাবে? মানে ক্ষেত্রে ফিজিক্যাল ম্যাটেরিয়ালকে কিভাবে কন্ট্রোল করতে হবে এবং নিজের কাজের প্রতি যে ডিসিপ্লিন থাকা দরকার, এটি তারই বার্তা দেয়। আধ্যাত্মিক প্রজ্ঞার সাথে এই নিখুঁত টেকনিক্যাল স্কিলের সংশ্লেষণই হল বিশ্বকর্মা। এই পরিমাপ আর শৃঙ্খলার বিষয়টা বেশ পরিষ্কার হলো, কিন্তু একজন স্থপতির আসল পরিচয় তো তার কাজের বিশালতায়। এই টুলসগুলো দিয়ে তিনি বাস্তবে কি বানাচ্ছেন, এবার সেই প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, মাস্টার প্ল্যান শহরগুলোর কথা বলছেন তো? ঠিক। সোর্সে বিশ্বকর্মার তৈরি বিশাল সব মাস্টার প্ল্যান শহরের উল্লেখ আছে। লঙ্কা, যা ছিল সোনার তৈরি এবং দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় দিয়ে ঘেরা। দ্বারকা, যা একেবারে সাগরের বুকে তৈরি করা হয়েছিল। আর ইন্দ্রপ্রস্থ, যার মায়াসভা নামের এক অদ্ভুত সুন্দর প্রাসাদের কথা বলা হয়েছে, সেখানে নাকি পানিকে মেঝে আর মেঝেকে পানি মনে হতো। একটা জাদুকরী পরিবেশ আর কি। হ্যাঁ, তো আমি একটু সন্দেহ নিয়েই প্রশ্নটা করছি। মানে এই সোনার দেয়াল বা জাদুকরী বিভ্রমের মতো বিষয়গুলো তো একেবারে ফ্যান্টাসি উপন্যাসের মতো শোনায়। আধুনিক আরবান ডেভেলপমেন্ট বা নগর পরিকল্পনার সাথে এর সত্যিকার সম্পর্কটা ঠিক কোথায়? ফ্যান্টাসির মোড়কটা সরিয়ে যদি আমরা এর ভেতরের মেকানিজম বা পদ্ধতিগুলোর দিকে তাকাই, তবে কিন্তু অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। দ্বারকার কথাই ধরুন। আচ্ছা। সোর্সে স্পষ্ট বলা আছে যে এই শহরটি সাগরের বুকে তৈরি হয়েছিল এবং সেখানে পরিকল্পিত রাস্তা এবং বন্দর ছিল। কিন্তু সাগরের বুকে শহর বানানোর অর্থ কি? মানে সমুদ্রের কাছাকাছি কিছু একটা? এর অর্থ হল প্রাচীন যুগেও মেরিটাইম ইনফ্রাস্ট্রাকচার বা কোস্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গভীর চিন্তাভাবনা ছিল। সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা এবং লবণাক্ত পরিবেশের সাথে টিকে থাকার মতো একটি মাস্টার প্ল্যান করা। ও আচ্ছা। এবং যাতায়াতের জন্য সুপরিকল্পিত বন্দর তৈরি করা। এগুলো কোনো জাদুর কথা নয়, এগুলো আস্ত একটি সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। তাই তো। কিন্তু লঙ্কার ওই সোমার দেওয়াল বা ইন্দ্রপ্রস্থের মায়াসভার মতো জাদুকরী বিষয়গুলোর ব্যাখ্যা কি? এগুলো তো কোনো ইঞ্জিনিয়ারিং হতে পারে না। আসলে লঙ্কার বর্ণনাটিতে শুধু সোনার প্রাচীরের কথা বলা হয়নি। সেখানে ডিফেন্সিভ ফর্টিফিকেশন, সুন্দর বাগান এবং গ্র্যান্ড অ্যাসেম্বলি হলের কথাও বলা হয়েছে। একটা শহরের কাঠামোর মতো। হ্যাঁ, একটি আধুনিক মেগাসিটির মূল ভিত্তি কি? সিকিউরিটি জোন, পাবলিক স্পেস এবং রিক্রিয়েশনাল বা বিনোদনমূলক এরিয়া। লঙ্কার এই ডিজাইন আমাদের শেখায় যে একটি শহর কেবল ইট পাথরের জঙ্গল হতে পারে না। নাগরিকদের সামাজিক জীবনের জন্যও জায়গা দরকার, তাই তো? ঠিক। এর নিরাপত্তা এবং নাগরিকদের সামাজিক জীবনের জন্য প্রয়োজনীয় জায়গাও সমান গুরুত্বপূর্ণ। আর ইন্দ্রপ্রস্থের মায়াসভার ওই ইলিউশন বা বিভ্রমের কথা যদি বলি, এটি কোনো অলৌকিক জাদু ছিল না। তাহলে কি ছিল? এটি সম্ভবত সেকালের অপটিক্যাল ইলিউশন, আলোর প্রতিফলন, অ্যাকোস্টিক বা শব্দের ব্যবহার এবং পানির অত্যন্ত বুদ্ধিদীপ্ত আর্কিটেকচারাল ডিজাইনের ফলাফল ছিল। আর্থার সি ক্লার্কের একটি বিখ্যাত কথা আছে না? যে কোনো যথেষ্ট উন্নত প্রযুক্তি জাদুর মতো মনে হয়। একদম। ইন্দ্রপ্রস্থের ওই জটিল ডিজাইন প্রাচীন সাধারণ মানুষের কাছে জাদুর মতোই মনে হয়েছিল। দারুণ একটা পয়েন্ট। একই সাথে ইন্দ্রপ্রস্থের বাগান এবং কৃত্রিম হ্রদ আজকের দিনের গ্রিন সিটি বা পরিবেশ বান্ধব আরবান প্ল্যানিংয়ের কনসেপ্টের সাথে মিলে যায়, যেখানে শহরের ভেতরেই প্রকৃতিকে চমৎকারভাবে ইন্টিগ্রেট করা হয়। এই কনসেপ্টটা দারুণ। তার মানে বিশাল সব শহরগুলো এক একটা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম হিসেবে কাজ করত। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এত বড় বড় সুরক্ষিত শহর এবং সাম্রাজ্যের মধ্যে যাতায়াত বা যোগাযোগের উপায় কি ছিল? মানে এখানেই সম্ভবত বিশ্বকর্মার সবচেয়ে গতিশীল উদ্ভাবনগুলো সামনে আসে। আকাশযানগুলোর কথা বলছেন? হ্যাঁ, প্রবন্ধটিতে বলা হয়েছে বিশ্বকর্মা শুধু স্থির শহর বানিয়েই থেমে থাকেননি, তিনি অত্যাধুনিক যন্ত্র এবং আকাশযানও তৈরি করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল পুষ্পক রথ। পুষ্পক বিমান। সোর্স বলছে এটি আকাশে উড়তে পারত, অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে পারত। কিন্তু যে বিষয়টা আমাকে সবচেয়ে অবাক করেছে তা হল টেক্সটে বারবার রথটির আরামদায়ক পরিবেশ এবং দামি রত্ন দিয়ে সাজানোর কথা হাইলাইট করা হয়েছে। আচ্ছা, একটি ঐশ্বরিক ফ্লাইং মেশিনে কুশন বা রত্নের কি প্রয়োজন? মানে উড়তে পারলেই তো হলো।
এখানেই বিশ্বকর্মার ডিজাইনের সবচেয়ে গভীর দর্শনটি লুকিয়ে আছে, যা হল আর্ট এবং সায়েন্সের মেলবন্ধন। পুষ্পক রথকে আমরা প্রাচীন যুগের লাক্সারি প্রাইভেট জেটের ব্লুপ্রিন্ট হিসেবে ভাবতে পারি। ও, লাক্সারি প্রাইভেট জেট? হ্যাঁ, এটি প্রমাণ করে যে একটি যান বা মেশিন কেবল মেকানিক্যালি ফাংশনাল বা যান্ত্রিকভাবে কার্যক্ষম হলেই হবে না, সেটিকে নান্দনিক হতে হবে এবং ব্যবহারিকের জন্য অত্যন্ত আরামদায়ক হতে হবে। মানে শুধু ইঞ্জিন আর ডানা থাকলেই হবে না? ঠিক। আধুনিক যুগে আমরা যখন কোনো প্রিমিয়াম গাড়ির ব্র্যান্ড বা টেক কোম্পানির দিকে তাকাই, তারা তো শুধু এমন প্রোডাক্ট বানায় না যা কেবল কাজ করে। হ্যাঁ, তারা ডিজাইনের দিকেও অনেক নজর দেয়। তারা এমন ডিজাইন করে যা দেখতে সুন্দর এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বা ইউজার এক্সপিরিয়েন্সকে সমৃদ্ধ করে। বিশ্বকর্মার এই ডিজাইন ফিলসফি আমাদের মনে করিয়ে দেয় যে ইঞ্জিনিয়ারিং শুধু বিজ্ঞানের শুকনো হিসাব নয়, এর সাথে শিল্পের সৌন্দর্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু জ্ঞান নয়, সোর্সে বলা হয়েছে বিশ্বকর্মা দেবতাদের জন্য অত্যন্ত শক্তিশালী এবং স্পেসিফিক সব অস্ত্র বানিয়েছেন। হ্যাঁ, প্রচুর অস্ত্রের উল্লেখ আছে। যেমন ধরুন শিবের ত্রিশূল, বিষ্ণুর সুদর্শন চক্র, ইন্দ্রের বজ্র এবং কার্তিকীয়র বর্ষা। এই অস্ত্রগুলোর দিকে তাকালেও তো আমরা এই ডিজাইন ফিলোসফির প্রতিফলন দেখতে পাই, তাই না? অবশ্যই। মানে এই অস্ত্রগুলোর মেকানিজম খেয়াল করলে দেখবেন প্রতিটি অস্ত্রের ডিজাইন তার ব্যবহারকারীর ব্যক্তিত্ব এবং লড়াইয়ের নির্দিষ্ট প্রয়োজনীয়তার সাথে কাস্টমাইজড করা। আচ্ছা, কাস্টমাইজড ওয়েপন্স? হ্যাঁ, যেমন ধরুন বিষ্ণুর সুদর্শন চক্র কেবল একটি ধারালো অস্ত্র নয়, এটি নিক্ষেপ করার পর বুমেরাংয়ের মতো আবার ব্যবহারকারীর কাছে ফিরে আসে। ও, তার মানে এখানে অ্যারোডাইনামিক্সের ব্যাপার আছে। একদম। এটি অ্যারোডাইনামিক্স বা বায়ুগতিবিদ্যার একটি নিখুঁত কল্পনা। স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী নিখুঁতভাবে কোনো কিছু তৈরি করা, যাকে আমরা আধুনিক ভাষায় প্রিসিশন ইঞ্জিনিয়ারিং বা কাস্টম ম্যানুফ্যাকচারিং বলি, এটি তারই প্রমাণ। দারুণ তো। এই অস্ত্রগুলো কেবল ধ্বংসের হাতিয়ার ছিল না, এগুলো ছিল ক্ষমতার প্রতীক এবং নিখুঁত কারিগরির চরম উৎকর্ষ। আমরা বিশাল শহর, বিলাসবহুল আকাশযান এবং কাস্টমাইজড অস্ত্র নিয়ে অনেক কথা বললাম, যা মূলত দেবতা বা রাজাদের ব্যবহারের জন্য ছিল। কিন্তু এবার একদম গ্রাউন্ড রিয়ালিটিতে নামা যাক। মানে কারখানার লেভেলে। হ্যাঁ, কারখানার সাধারণ ফ্লোরে এই প্রাচীন দর্শন কিভাবে কাজ করছে। সোর্সে বিশ্বকর্মা পূজার কথা বিস্তারিত বলা হয়েছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা দিক। প্রতি বছর 17ই সেপ্টেম্বর অথবা কিছু অঞ্চলে দিওয়ালির সময় কারখানা, ওয়ার্কশপ এবং ইন্ডাস্ট্রির কর্মীরা তাদের ব্যবহৃত যন্ত্রপাতি ও মেশিন পরিষ্কার করে, সাজান এবং পূজা করেন। হ্যাঁ, এটা একটা বড় উৎসব। সেখানে বছরের একটি নির্দিষ্ট দিনে সব প্রোডাকশন বন্ধ রেখে কেবল যন্ত্রপাতির পূজা করার এই রীতি তো কোম্পানির আর্থিক ক্ষতির কারণ হতে পারে। মানে আপনার মনে হচ্ছে এটা সময় নষ্ট? হ্যাঁ, মানে আধুনিক ম্যানুফ্যাকচারিং মাইন্ডসেটে এই প্রথাটি টিকে আছে কিভাবে এবং কেন? বাইরে থেকে দেখলে এটিকে স্রেফ একটি ধর্মীয় আচার মনে হতে পারে, কিন্তু এর পেছনের মনস্তাত্ত্বিক এবং সামাজিক মেকানিজমটি অত্যন্ত শক্তিশালী। আচ্ছা, সেটা কিভাবে? আধুনিক পুঁজিতান্ত্রিক ব্যবস্থায়, যাকে আমরা ব্যবহার করে ফেলে দেওয়ার সংস্কৃতি বলি, সেখানে একজন শ্রমিক অনেক সময় নিজেকে একটি বড় মেশিনের সামান্য নাটবল্টু মনে করেন। যাকে বলে এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা। একদম ঠিক। নিজের কাজের প্রতি তার এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়। কিন্তু বিশ্বকর্মা পূজার মূল বিষয়টি হল শ্রমের মর্যাদা বা কাজের প্রতি সম্মান ফিরিয়ে আনা। ও, বুঝতে পারছি। যখন একজন মেকানিক বা শ্রমিক বছরের একটি দিন সময় নিয়ে তার লেদ মেশিন বা রেঞ্জটিকে নিজের হাতে পরিষ্কার করেন, সেটিকে ফুল দিয়ে সাজান, তখন সেই যন্ত্রটি আর কেবল একটি জড়বস্তু থাকে না। যন্ত্রটির সাথে তার একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়। ঠিক ধরেছেন। যন্ত্রটির সাথে তার একটি মানসিক সংযোগ এবং ওনারশিপ তৈরি হয়। তার মানে এই প্রথাটি শ্রমিকদের মনস্তত্ত্বে এমনভাবে কাজ করে যে তারা তাদের টুলসগুলোকে নিজেদের পেশাদারিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে শুরু করেন। একদম ঠিক। আর এর সরাসরি প্রভাব পড়ে কারখানার উৎপাদনশীলতা এবং নিরাপত্তার ওপর। আচ্ছা, নিরাপত্তার উপর কিভাবে প্রভাব পড়ে? আপনি যদি কোনো যন্ত্রকে ঐশ্বরিক সৃষ্টির অংশ হিসেবে সম্মান করতে শেখেন, তবে আপনি কখনোই সেটির মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণে অবহেলা করবেন না। হ্যাঁ, লজিক্যাল। যন্ত্রপাতির সঠিক যত্ন নেওয়ার ফলে ওয়ার্কপ্লেস সেফটি বা কাজের জায়গায় দুর্ঘটনার হার অনেক কমে যায়। এটি শ্রমিকদের মনে কাজের প্রতি শ্রদ্ধা, শৃঙ্খলা
এবং অত্যন্ত উঁচু মানের পেশাগত নৈতিকতা জাগিয়ে তোলে। দারুণ একটা পয়েন্ট। নিজের টুলসকে সম্মান করার এই ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গি আজকের যান্ত্রিক এবং অমানবিক মানসিকতার চেয়ে অনেক বেশি কার্যকরী। একজন ইঞ্জিনিয়ার যখন তার ল্যাপটপ বা সফটওয়্যার অ্যালগোরিদমকে সম্মান করেন, তখন কাজের মান স্বয়ংক্রিয়ভাবে উন্নত হয়। তাহলে পুরো আলোচনা থেকে একটি বিষয় খুব চমৎকারভাবে উঠে আসছে, মানে বিশ্বকর্মা কোনো নির্দিষ্ট যুগের গণ্ডিতে আটকে থাকা কেবলই একজন পৌরাণিক চরিত্র নন, তিনি হলেন একটি নিরবিচ্ছিন্ন চিন্তাধারা। হ্যাঁ, একটা ফিলসফি। নিখুঁত পরিমাপের প্রতি গুরুত্ব দেওয়া, মাস্টার প্ল্যান শহরের মাধ্যমে টেকসই নগর গড়ে তোলা, পুষ্পক রথের মতো উদ্ভাবনের শিল্প ও বিজ্ঞানের মেলবন্ধন ঘটানো, এবং শ্রমিকদের কাজের মর্যাদা দেওয়া। একদম বিশ্বকর্মা পূজার মধ্যে দিয়ে কারখানার সাধারণ শ্রমিকের মনে কাজের প্রতি নিখাত শ্রদ্ধা তৈরি করা, এই সব কিছুই আসলে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে নির্দেশ করে। আর তা হল মানুষের সৃজনশীলতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এবং এটি আমাদের শেখায় যে প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং কখনোই মানুষের নৈতিকতা বা সৌন্দর্য বোধ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। ঠিক। আমরা আজ হয়তো পাথরের বদলে স্টিল বা গ্লাস ব্যবহার করছি, ঘোড়ার রথের বদলে জেট ইঞ্জিন ব্যবহার করছি, কিন্তু নির্মাণের মূল নীতি এবং কারিগরির প্রতি যে প্যাশন, তা হাজার বছর ধরে একই রয়ে গেছে। প্রাচীন মূর্তিতত্ত্বে থাকা ওই মাপকাঠি এবং বই আজও আমাদের প্রফেশনাল স্ট্যান্ডার্ডের ভিত্তি। একদমই তাই। তবে আলোচনার একেবারে শেষে এসে একটি বিষয় আমাকে খুব গভীরভাবে ভাবাচ্ছে। একটু চিন্তা করুন তো, আধুনিক যুগে আমরা যদি আমাদের সার্ভার রুম, ল্যাপটপ, জটিল এআই অ্যালগোরিদম বা ফ্যাক্টরির রোবোটিক আর্মগুলোকেও ঠিক সেভাবেই সম্মান করতে শিখি, যেভাবে বিশ্বকর্মার কারিগররা তাদের যন্ত্রপাতিকে সম্মান করতেন, তাহলে কি হতো? খুব সুন্দর একটা ভাবনা। প্রযুক্তিকে যদি শুধু মুনাফা অর্জনের নির্জীব হাতিয়ার বা কেবলই জড়বস্তু হিসেবে না ভেবে মানবীয় সৃজনশীলতা এবং ঐশ্বরিক সৃষ্টির একটি সম্প্রসারিত অংশ হিসেবে দেখা হয়, তবে কি প্রযুক্তির এই যে যথেচ্ছ অপব্যবহার আমরা চারপাশে দেখি, তা কমে যেত না? নিশ্চয়ই অনেক পরিবর্তন আসত। এই দৃষ্টিভঙ্গি কি আমাদের আরও বেশি দায়িত্বশীল, মানবিক এবং টেকসই ইনোভেশনের দিকে নিয়ে যেতে পারে? যে লিড আর্কিটেক্ট বা স্থপতির কথা আমরা শুরুতে বলেছিলাম, তার মাইন্ডসেটটা যদি শুধু প্রোডাক্টিভিটি না হয়ে শ্রদ্ধা এবং নৈতিকতার হয়, তবে আমাদের এই আধুনিক বিশ্বটা ঠিক কতটা বদলে যেতে পারে? এই প্রশ্নটি আজ ভাবার জন্য রেখে যাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।